তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং টপিকে আলোচনা করছি বা শুরু করতে চলেছি। সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা আজকে আমাদের ক্লাসের টপিক। আমাদের অনেক ভক্ত এই বিষয়ে শুনতে চায়, প্রশ্ন করে এবং অনেক সমস্যার সম্মুখীন হয়। তো সেই জন্য ভক্তদের সেবা মনোভাব নিয়ে আমরা আজকে এই বাস্তুশাস্ত্র বিষয়ে আলোচনা শুরু করছি। তো অ্যাকচুয়ালি বাস্তুশাস্ত্র জিনিসটা কি, বা এই জ্যোতিষবিদ্যা জিনিসগুলো কি, এগুলো কি ভক্তদের জন্য কোনো প্রয়োজন আছে? সেই বিষয়ে অনেকের অনেক বড় বড় সমস্ত ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। কিন্তু আপনাদের বললে আপনারা জেনে খুশি হবেন, শিল প্রভুপাদ একবার ইন্দিরা গান্ধীর সঙ্গে মিটিংয়ের ঠিক হয়েছিল। প্রভুপাদের সঙ্গে ইন্দিরা গান্ধীর একটা মিটিং ফিক্সড হয়েছিল, কিন্তু প্রভুপাদ সেই মিটিংটা ক্যান্সেল করে দিয়েছিলেন। কেন জানেন? ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, কিন্তু ওনার সঙ্গে প্রভুপাদ মিটিংটা ক্যান্সেল কেন করে দিলেন? প্রভুপাদ বলেছিলেন আজকে বৃহস্পতিবার দুপুরবেলা রাহুর কাল চলছে, তো এখন মিটিংটা শুভ হবে না, তো মিটিংটা ক্যান্সেল করে দাও। তো মিটিং ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তো প্রভুপাদ জ্যোতিষ মানতেন। জ্যোতিষ ভগবানের দেওয়া একটা কি বলবো জ্ঞান, বা ভগবানের দেওয়া একটা অবদান আমাদের জন্য, ভগবানের দেওয়া একটা গিফট আমাদের জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জড়জগৎ অত্যন্ত দুঃখের জগৎ, কিন্তু এই দুঃখের জগতেও অন্তত ভালোভাবে জীবনযাপন করার জন্য কিছু পথ নির্দেশিকা ভগবান আমাদেরকে দিয়েছেন। তো সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনটা অনেক মসৃণ হবে, আমাদের জীবনের চলার পথটা অনেক সুগম হবে, আনন্দদায়ক হবে, সুখকর হবে। তো এই যে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষবিদ্যা, আপনারা জানেন বেদের যে 5টা অংশ আছে তার মধ্যে একটা হচ্ছে জ্যোতিষ। হ্যাঁ, আপনারা জানেন বেদের 5টা অংশ, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, উপাসনাকাণ্ড, আয়ুর্বেদ, জ্যোতিষ, এই সমস্ত অনেকগুলো ভাগ আছে। জ্যোতিষ একটা অংশ বেদের, আর এই জ্যোতিষবিদ্যাটা ভগবানই আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, বা বাস্তুশাস্ত্র, এই বাস্তুশাস্ত্রটা কি জিনিস? বিশ্বকর্মা প্রকাশ বলে একটা খুব সুন্দর গ্রন্থ আছে, এবং মৎস্য পুরাণ, যে আমাদের 18টা পুরাণ রয়েছে তার মধ্যে একটা পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ। তার মধ্যে এই বাস্তুশাস্ত্র বিষয়ে খুব ডিটেলসে আলোচনা করা আছে। হ্যাঁ, তো এটা কোনো কাল্পনিক বা কোনো কুসংস্কার বা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়, আবেগের কোনো বিষয় নয়। হ্যাঁ, এটার পিছনে অনেক বড় বিজ্ঞান লুকিয়ে আছে। তো সেটা আমরা আজকে আলোচনা করব। অনেকের বাড়িতেই অনেক রকম সমস্যা, কারো বাড়িতে আর্থিক সমস্যা, কারো বাড়িতে মানসিক সমস্যা, কারো বাড়িতে সংসারে একে অপরের সঙ্গে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি, ছেলেরা কথা শুনছে না, পড়াশোনা করছে না, অবাধ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, নানা রকম ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিস সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বা হয়তো বাড়িতে যখন থেকে গৃহপ্রবেশ হচ্ছে তারপর থেকে একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের কি বলবো, সব কিছু নেগেটিভ হচ্ছে। এরকম যদি হচ্ছে তার পিছনে কারণ কি? শুধুমাত্র আমাদের কর্মফল? হ্যাঁ, কর্মফল তো আছেই, তার পিছনে আরো কিছু কারণ আছে। সেটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বাস্তুশাস্ত্র, আমরা যে গৃহে থাকি সেই গৃহের কোন দিকে কি হওয়া উচিত, কোন দিকে বাথরুম হওয়া উচিত, কোন দিকে ভগবানের মন্দির হওয়া উচিত, কোন দিকে আমাদের রান্নাঘর হওয়া উচিত, কোন দিকে বেডরুম হওয়া উচিত, কোন দিকে স্টাডি রুম হওয়া উচিত, কোথায় বা বৈঠকখানা হওয়া উচিত, কোথায় বা গেস্ট হাউস হওয়া উচিত, এই সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে। অ্যাকচুয়ালি এগুলো অনেক ডিটেলসে আলোচনা হতো, মানুষ এগুলো ঘরে ঘরে আলোচনা করতেন এবং সকলে জানতেন। কিন্তু এখন আর এই বিষয়গুলো মানুষ চর্চা করে না। মানুষ মনে করে আমরা অনেক বেশি মডার্ন হয়ে গেছি, আমরা অনেক বেশি আধুনিক হয়ে গেছি, আমাদের এইসব মানার কোনো দরকার নেই।
সেই জন্য দেখুন আজকালকার মানুষ কত অশান্তিতে আছে, কত কষ্টে আছে। এখন 5G এসে গেছে, হ্যাঁ, আইফোন এসে গেছে, এআই এসে গেছে, তারপরেও মানুষের জীবনে কত কষ্ট, কত যন্ত্রণা, কত মানসিক চাপ, সম্পর্কে ফাটল, হ্যাঁ, সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা। বাড়ছে কি না, না কমছে? রোগ ব্যাধি বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়ছে, উত্তরোত্তর বাড়ছে। হ্যাঁ, সেই জন্য আজকে আমরা এই বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি যে বাস্তু মানে যেখানে আপনি বসবাস করছেন সেটাকে 16টা জোনে ভাগ করা যায়, বিশ্বকর্মা প্রকাশ অনুযায়ী। যে আমাদের 10টা দিক আছে, উত্তর, পশ্চিম, হ্যাঁ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, হ্যাঁ, এবং ঈশান বায়ু, নৈঋত, অগ্নি, উপর এবং নিচ বা ঊর্ধ্ব অধ। তো এই যে 10টা দিক আছে, ঊর্ধ্ব এবং অধ ছেড়ে দিয়ে বাকি যে 8টা দিক আছে, হ্যাঁ, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান বায়ু, নৈঋত, অগ্নি, এই যে 8টা দিক আছে, এই 8টা দিকে কোথায় কি বানানো উচিত, আপনার বাড়িটার কোন দিকে কি করা উচিত। অনেকে জানে না, ফ্ল্যাট কিনে নেয়, আর ফ্ল্যাটের তো কোন দিকে কি কোনো বাস্তুশাস্ত্র মেনে তো করা হয় না। বেশিরভাগ মানুষ যারা কংক্রিটের জঙ্গলে থাকে, ফ্ল্যাটে থাকে, তাদের জীবনে প্রচুর সমস্যা, প্রচুর সমস্যা। হ্যাঁ, যারা গ্রামের দিকে থাকে তাদের জীবনে সমস্যার তুলনামূলক কম, কারণ গ্রামের মানুষ এই সমস্ত বিষয়ে অনেক বেশি চর্চা করে, পুরোপুরি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। গ্রামে মানুষ জানে পূর্ব দিকে ঘরের মুখ করা উচিত, বাড়ির যে সদর দরজা, মেন গেট পূর্ব দিকে হওয়া উচিত, দক্ষিণ দিকে হওয়া উচিত। এই জ্ঞানগুলো এখনো মানুষের মধ্যে আছে, হ্যাঁ, কিন্তু শহরের দিকে এই জ্ঞানগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে। তারা এত বেশি কলির প্রভাবে, মায়ার প্রভাবে বিমোহিত হয়ে গেছে, তারা এসব ভুলে গেছে। তো বিশ্বকর্মা প্রকাশ অনুসারে বাড়ির যে মেন গেট সব থেকে ভালো হয় দক্ষিণ দিক, আর যদি সেটা সম্ভব না হয় পূর্ব দিক। এই দুটো দিকে করা যেতে পারে। তো এটা হলো একটা বিষয়। এবার বাড়ির মুখ বা ঘরের মুখ কোন দিকে হওয়া উচিত? ঘরের মুখ পূর্ব দিকে হওয়া উচিত, দক্ষিণ দিকে হওয়া উচিত, পশ্চিম দিকে তবু মানা যায়, কিন্তু উত্তর দিকে কখনোই হওয়া উচিত নয়। বাড়ির মেন গেট উত্তর দিক বা কি বলবো পশ্চিম দিকে হওয়া উচিত নয়। বুঝতে পেরেছেন? এটা সবারই জানা উচিত। এটা তো একদম মানে প্রথম একটা রুল, যে আপনার বাড়ির যে 16টা জোন আছে তার মধ্যে মাঝখানের যে অংশটা সেটাকে বলে ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান, বাস্তু পুরুষ বলে একজন দেবতা, যাকে অনেকে অনন্ত নাগ বলে বা কি বলবো বাস্তু দেবতা বলে। তার মাথাটা থাকে ঈশান কোণের দিকে, অর্থাৎ উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই দিকে মাথাটা থাকে। তো বাড়ির, আপনার বাড়ির যে কি বলবো প্ল্যানিং, সেখানে সবসময় এটা আপনাকে দেখতে হবে যে আপনার রান্নাঘর কোন দিকে আছে, ঠাকুর ঘর কোন দিকে আছে, আপনার শৌচালয় কোন দিকে আছে, এগুলো আপনাদের জানতে হবে। আজকে আমরা সেই বিষয় নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। ধরুন রান্নাঘর হওয়া উচিত দক্ষিণ পূর্ব কোণ, মানে অগ্নিকোণ। অগ্নিকোণে যদি আপনার রান্নাঘর হয় তাহলে সেখান থেকে যে এনার্জি ক্রিয়েট হবে সেটা বাস্তুর মধ্যে খুব পজিটিভ একটা কি বলবো আনন্দদায়ক সুখকর একটা পরিবেশ সৃষ্টি করবে। বুঝতে পেরেছেন? রান্নাঘর সবসময় চেষ্টা করতে হবে, যারা নতুন বাড়ি বানাচ্ছেন বা বানাবেন ভাবছেন, অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনারা প্ল্যানিং করান, বা যারা এই সমস্ত বিষয় চর্চা করে তাদেরকে দিয়ে প্ল্যানিং করান, হ্যাঁ, যে কোন দিকে বাড়ির রান্নাঘর হবে। রান্নাঘর অবশ্যই অগ্নিকোণে হতে হবে, ঠিক আছে? অগ্নিকোণে করতে হবে। এবং রান্না করবে যিনি, ধরুন আপনার ওয়াইফ বা আপনার বোন বা আপনি যে রান্না করবেন, কোন দিকে মুখ করে দাঁড়াবেন রান্না করার সময়? পূর্ব দিকে।
পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। উত্তর দিকে মুখ করেও রান্না করা যায়, কিন্তু দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে রান্না করার নিয়ম নেই। ঠিক আছে? এইগুলো আপনাদের জানতে হবে, শিখতে হবে। রান্নাঘরটা অনেকে দেখি অগ্নিকোণের বদলে ঈশান কোণের অনেকের বাড়িতে রান্নাঘর রয়েছে। অনেকের ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে রান্নাঘর থাকে। তাদের কি অবস্থা হয়? তাদের বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি হয়। বাস্তু পুরুষের মাথাটা সেই দিকে থাকে, বাস্তু দেবতার মাথাটা সেই দিকে থাকে, ঈশান কোণের দিকে। এই ঈশান কোণে ভগবানের স্থান হওয়া উচিত, ভগবানের ঘর হওয়া উচিত। বা আপনি ওখানে সাবমার্সিবল কল লাগাতে পারেন, সেখানে জলের ট্যাঙ্ক করতে পারেন, এগুলো করতে পারেন, কিন্তু আপনি সেখানে কখনোই রান্নাঘর বানাতে পারেন না। যদি করেন তাহলে আপনার জীবনে অনেক নেগেটিভ প্রভাব পড়বে, 100% পড়বে। এগুলো বানানো গল্প কথা নয়, এগুলো ভগবানের দেওয়া জ্ঞান, ভগবানের দেওয়া উপদেশ। হ্যাঁ, বোঝা যাচ্ছে? তাহলে আমরা আলোচনা করলাম যে দক্ষিণ পূর্ব কোণ, যেটাকে বলা হয় অগ্নিকোণ, সেখানে রান্নাঘর বানাতে হবে, এবং যিনি রান্না করবেন সে যেন পূর্ব দিকে মুখ করে রান্না করে। ঠিক আছে? বা উত্তর দিকে মুখ করেও রান্না করা যেতে পারে, কিন্তু কখনোই দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে রান্না করা যাবে না। সেটা পরিবারের সদস্যদের জন্য খুব একটা হেলদি হবে না। বুঝতে পেরেছেন? আর ঠাকুর ঘর সবসময় ঈশান কোণে বানাতে হবে, মানে উত্তর পূর্ব কোণ। হ্যাঁ, উত্তর পূর্ব কোণে ভগবানের ঘর, ঠাকুর ঘর বানানো যেতে পারে। জলের ট্যাঙ্ক বা সাবমার্সিবল কল এই সমস্ত ঈশান কোণে রাখা যেতে পারে। অনেক বড় বড় মন্দিরে আপনারা যখন যাবেন সেখানে দেখবেন ঈশান কোণে জলাশয় রয়েছে। হ্যাঁ, এটা খুব শুভ। এরপরে বাথরুম কোন দিকে বানাবেন? বাথরুম পায়খানা কোন দিকে বানাবেন? অনেকে দেখি অগ্নিকোণে পায়খানা বাথরুম বানিয়ে দিয়েছে, অনেকে দেখি ঈশান কোণে পায়খানা বাথরুম বানিয়ে দিয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা তাদের। হ্যাঁ, জীবনে যতই সফলতা পাওয়ার চেষ্টা করবে ততই কি আসবে? ব্যর্থতা আসবে। হ্যাঁ, অর্থ আসবে জলের মতো খরচ হয়ে যাবে, শারীরিক মানসিক কষ্টে জর্জরিত হয়ে যাবে জীবন। তো পায়খানা বাথরুম সবসময় চেষ্টা করতে হয় বায়ু কোণে বানানোর জন্য। বায়ু কোণ মানে কি? পশ্চিম উত্তর কোণ, উত্তর পশ্চিম কোণ। উত্তর পশ্চিম কোণটাকে বলা হয় কি? বায়ু কোণ। এই বায়ু কোণে আপনারা বাথরুম বা টয়লেট এই সমস্ত বানাতে পারেন। হ্যাঁ, এটা ঠিক আছে, চলবে। বায়ু কোণে আপনারা স্টোর রুম বানাতে পারেন। আপনাদের বাড়িতে যে সমস্ত অব্যবহার্য জিনিস, যেগুলো ব্যবহার করছেন না, ভাঙা চেয়ার বা এই সমস্ত জিনিসপত্র, এগুলো আপনারা বা পুরাতন বাসনপত্র, এই সমস্ত সব কিছু আপনারা স্টোর রুমে রাখতে পারেন বায়ু কোণে। বায়ু কোণে আপনারা আপনাদের কি বলে, ভাঁড়ার ঘর, মানে আপনাদের যে খাবার দাবার যে স্টোর থাকে, চাল গম ভুট্টা এই সমস্ত স্টোর থাকবে সারা বছরের, সেই ঘরটা আপনারা বায়ু কোণে বানাতে পারেন। বা গেস্ট হাউস, অতিথিশালা, যে গেস্ট রুম হয়, গেস্ট অতিথিরা যেখানে এসে বিশ্রাম নেয়, সেই ঘরটা যেন বায়ু কোণে হয়। বায়ু কোণে যদি গেস্ট হাউস হয় তাহলে কি হবে জানেন? অতিথি বেশি দিন আপনার বাড়ি থাকবে না, তাড়াতাড়ি চলে যাবে। এটাই তো ভালো নাকি? হ্যাঁ, এটাই ভালো। কোনো কোনো বাড়িতে অতিথি আসা যাওয়ার নাম করে না, মাসের পর মাস থেকে যায়। তো এটা হচ্ছে বায়ুকোণ। আর নৈঋত কোণ, নৈঋত কোণে বাড়ির যে মালিক গৃহকর্তা তার ঘর হওয়া উচিত। হ্যাঁ, বাস্তুর যে নৈঋত কোণ মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, সেখানে বাড়ির যিনি মালিক আছেন গৃহকর্তা তার ঘর সেই কোণে হওয়া উচিত, তবে তার কথা সকলে শুনে চলবে। বুঝতে পেরেছেন? এবার গৃহকর্তার রুম যদি আপনি অগ্নিকোণে করে দেন, মানে হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে করে দেন, তাহলে গৃহকর্তার মাথা সবসময় গরম থাকবে, ছোট ছোট কথায় রেগে যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, এবং সবাইকে সবসময় মানে খিটখিট করতে থাকবে। অগ্নিকোণে যদি কেউ থাকে তার মাথা সবসময় গরম থাকবে। বুঝতে পেরেছেন? আবার ঈশান কোণে যাদের ঘর হবে তারা একটু ডিভোশনাল হবে, মানে একটু তাদের ডিভাইন টাইপ, মানে তাদের একটু স্পিরিচুয়ালিটিতে তাদের আকর্ষণ থাকবে, আধ্যাত্মিকতায় তাদের আকর্ষণ থাকবে। বোঝা যাচ্ছে?
যারা স্টুডেন্ট তাদের ঘর ঈশান কোণে আপনারা বানাতে পারেন। এটা খুব ভালো হবে। বুঝতে পেরেছেন? বা যারা ধরুন বৃদ্ধ-বৃদ্ধা তাদের ঘর আপনারা ঈশান কোণে বানাতে পারেন। তারা অনেকটা আধ্যাত্মিকতায় তারা মন দেবে। সংসারে তাদের খুব একটা মন থাকবে না, তাদের হৃদয়ে বৈরাগ্য আসবে। ভগবানের ঘর যে হবে ঈশান কোণ, সেই ঈশান কোণে ভগবানের মুখ কোন দিকে হওয়া উচিত? অনেক বাড়িতে গিয়ে সিঁড়ির আমি দেখি যে সিঁড়ির তলায় ভগবানের ঘর। অনেক বড় বড় বাড়িতে গিয়ে দেখেছি সিঁড়ির তলায় ভগবানের ঘর। যাদের বাড়িতে সিঁড়ির তলায় ভগবানের ঘর তাদের জীবনে প্রচুর সমস্যা আসবে, আর্থিক কষ্ট আসবে, যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ, এবং যে কোনো সময় দেওয়ালিয়া হয়ে যেতে পারে। আপনি ইনডাইরেক্টলি ভগবানের মাথাতেই পা রাখছেন, সিঁড়ির তলায় ভগবানকে রেখেছেন মানে। হ্যাঁ, অনেক বাড়িতে দেখি বাথরুমের পাশে ভগবানের ঘর। খুব নেগেটিভ জিনিস এটা। বুঝতে পারছেন? খুবই নেগেটিভ জিনিস। অনেক বাড়িতে দেখি যে অগ্নিকোণে ঠাকুর ঘর। এগুলো একদম করবেন না। এগুলো মানে জীবনটাকে দুর্বিষহ করে দেবে একদম। তো ভগবানের ঘর সবসময় ঈশান কোণে হবে। ভগবানের মুখ কোন দিকে হবে? ভগবানের মুখ সবসময় দক্ষিণ দিক বা পশ্চিম দিকে হবে। আপনারা যদি কখনো মায়াপুরে যান দেখবেন রাধা মাধবের মুখ হচ্ছে দক্ষিণ দিকে, আর নৃসিংহদেবের মুখ হচ্ছে পশ্চিম দিকে। রাধা মাধবের মুখ দক্ষিণ দিকে, নৃসিংহদেবের মুখ পশ্চিম দিকে। তো আপনারা আপনাদের বাড়িতে ভগবানকে সবসময় দক্ষিণ দিকে মুখ করে রাখার চেষ্টা করবেন, এবং যে পূজারী পুজো করবে সে যেন উত্তর দিকে মুখ করে পুজো করে, বা উত্তর দিকে মুখ করে বসে ভগবানকে ভোগ লাগায়, বা পূর্ব দিকে মুখ করে ভগবানের আরতি করে বা ভোগ লাগায়। এরকম পজিশন যেন থাকে। বোঝাতে পারছি? তো বাস্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা সাউথ ইন্ডিয়া যদি কখনো যান দেখবেন সেখানে অনেক বাড়িতে বাড়ির মাঝখানে তুলসী গাছ আছে। বাড়ির মাঝখানটাকে বলা হয় কি ব্রহ্মস্থান। সেই জায়গাটা পুরো খালি থাকে, উঠোন। আগেকার দিনে দেখবেন যারা একান্নবর্তী পরিবার ছিল তারা বাড়ির চারিদিকে ঘর আছে কিন্তু মাঝখানটা উঠোন ফাঁকা, সেখানে তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ আছে। হ্যাঁ, তবে বাস্তুটা সুন্দর হয়। হ্যাঁ, অনেক পজিটিভ একটা কি বলবো এনার্জি নিয়ে আসে। বাড়ির যারা সদস্য হবে বাস্তু মেনে যদি আপনি বাড়ি করবেন, বাস্তু মেনে যদি আপনি চলবেন, তাহলে কি হবে? আপনার জীবনটায় সহজে সাকসেস আসবে। কম প্রচেষ্টা করবেন, তাড়াতাড়ি আপনার জীবনে সফলতা আসবে। অনেক মানুষ আছে প্রচুর প্রচেষ্টা করছে কিন্তু প্রমোশন হচ্ছে না, প্রচুর প্রচেষ্টা করছে 8 ঘন্টা 10 ঘন্টা পড়ছে তবু ভালো রেজাল্ট আসছে না। আমি দেখেছি। হ্যাঁ, ছেলেমেয়েরা অন্যমনস্ক হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন বসাতে পারছে না, পিতামাতা প্রতি শ্রদ্ধাশীল নয়, বাড়িতে সবাই নিজেদের একে অপরের সঙ্গে একটা গ্যাপ তৈরি হচ্ছে, রিলেশনে ফাটল ধরছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, সুসাইড করে ফেলছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, অর্থনৈতিক কষ্ট হচ্ছে, শারীরিক যন্ত্রণা হচ্ছে, মানসিক কষ্ট হচ্ছে, ডিপ্রেশনে ডুবে যাচ্ছে। এইসবের কারণ একটা হচ্ছে বাস্তু। বিশাল বড় আমাদের জীবনের একটা দিক বাস্তু। এটা আপনাদেরকে মানতেই হবে। অনেকে বলে প্রভু ভক্তদের আবার বাস্তু মানতে হয় নাকি? আমরা হরিনাম করছি, আমরা ভক্ত। হ্যাঁ, আমরা তিলক পরেছি, কণ্ঠি পরেছি, দেবদেবীরা আমাদের পুজো টুজো করে, আমরা কত উচ্চ লেভেলের সব লোক, আমাদের আবার বাস্তু মানার কি আছে? হরিনাম করছি। না ভাই, বাস্তু সবার জন্য, সবাইকে মানতে হবে। শাস্ত্রের কথা সবাইকে মেনে চলতে হবে। যদি মানেন তো মঙ্গল হবে, আর যদি না মানেন আপনি নিজে স্যাক্রিফাইস করবেন, কম্প্রোমাইজ করবেন, জীবনে কষ্ট পাবেন। আপনি নিজে জীবনে সাফার করবেন, কষ্ট পাবেন। কেউ আপনার এই কষ্ট কিন্তু ভাগ করে নিতে আসবে না। আপনি পয়সা খরচ করে বাড়ি বানাচ্ছেন, অবশ্যই কোনো বাস্তুবিদকে ডেকে সেটা দেখান সেটা বসবাসযোগ্য বাড়ির উপযুক্ত কিনা। যে কোনো জায়গায় বাড়ি করে নেওয়া যায় না। আর জঙ্গল টঙ্গল কেটে বাড়ি করে নিলেন, সেখানে হয়তো ভূত প্রেত আছে, হয়তো অনেকে শ্মশানে বাড়ি করে নিচ্ছে, ভাগারে কম পয়সার জায়গা কিনে বাড়ি করে নিচ্ছে। হ্যাঁ, এগুলো করবেন না। বাস্তু মানে বসবাসযোগ্য যে বাড়ি সেটা একটা মন্দির, বাড়ি মানে সেটা একটা মন্দির। বুঝতে পেরেছেন? অনেক বাড়িতে আমি কি দেখছি সেখানে ভূত প্রেত আছে, অনেক বাড়িতে 99% বাড়িতে ভূত প্রেত আছে, পিশাচ আছে, ব্রহ্মদৈত্য আছে, কালপুরুষ আছে, এই সমস্ত আছে।
এবং তাদের জীবন ভয়ঙ্করভাবে মানে তাদের জীবন কাটছে। মানে চোখের জল না ফেলে কেউ কোনোদিন মানে অন্ন খাচ্ছে না, এতটাই কষ্ট, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, হ্যাঁ, শারীরিক কষ্ট, নানান রকম কষ্ট। বুঝতে পারছেন? বাড়িগুলোতে আমি শহরের দিকে বেশিরভাগ বাড়িতে সব ভূত প্রেত ভরা, ভূত প্রেত পিশাচ মানে সব ভরা। বুঝতে পেরেছেন? কারণ কি, আপনি যদি আপনার বাস্তু ঠিক না রাখবেন তাহলে এই সমস্ত যারা এন্টিটি আছে, লিভিং এন্টিটি আছে, যারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তারা আপনার বাড়িতে প্রবেশ করবে। কিন্তু আপনি যদি বাস্তুটা এইভাবে বানান তাহলে সহজে কিন্তু এই নেগেটিভ এনার্জি বা এই সমস্ত কি বলবো ভূত প্রেত আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না সহজে। বুঝতে পেরেছেন? এবং সকলে খুব শান্তভাবে আনন্দ সহকারে থাকবে সেই বাড়িতে, সমৃদ্ধিশালী হবে, তারা পরিবারের খুব সহজে সাকসেস আসবে। বুঝতে পেরেছেন? এরকম আপনারা দেখতে পাবেন। যে বাড়িতে দেখবেন বাস্তু মেনে সবকিছু করা হয়েছে সেই বাড়ি দেখবেন সকলে খুব খুব সুখী আছে, আনন্দে আছে। আর যে বাড়িতে পয়সা আছে, বাড়ি বানিয়ে নিলাম, টাইলস বসিয়ে নিলাম, কিন্তু বাস্তু মেনে কিছু করা হলো না, তাহলে কি হবে? সেই বাড়িতে ভূত প্রেত বসবাস করবে। এটা এই টপিকে আমি পরে আসছি, একটু পরে আমি এই টপিকে আসছি। হ্যাঁ, বাস্তুর সমস্যার কারণে কি কি হয় সেই বিষয়ে একটু আলোচনা করা যাক। বাস্তুর সমস্যার কারণে আপনার অনেক অসুবিধা হতে পারে, প্রচুর অসুবিধা হতে পারে। 1 নম্বর, আপনার বাড়িতে যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, নাতি নাতনি বলুন, আপনার ছেলেপুলে বলুন, হ্যাঁ, এরা খুবই তামসিক হবে, মুড অফ ইগনোরেন্সে থাকবে, খুব তর্ক করবে, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হবে না, পড়াশোনায় মনোযোগী হবে না, হ্যাঁ, এইরকম টাইপের হবে, খিটখিটে টাইপের হবে, হ্যাঁ, এরকম হবে। তারপরে আর কি দেখবেন, যদি বাস্তু ঠিক না থাকে আপনার আর্থিক সমস্যা প্রচুর হবে। অনেক রোজগার করছেন কিন্তু কিছুই থাকছে না পকেটে, সব বেরিয়ে যাচ্ছে। 3 নম্বর সমস্যা কি হবে, যদি আপনার বাস্তু সমস্যা থাকে তাহলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা বিচ্ছিন্নতা অনুভব হবে, একটা গ্যাপ, একটা ফাটল সম্পর্কে, ডিভোর্স, এইসব হবে। ছেলেমেয়েরা বাড়ি ছেড়ে চলে যাবে, অন্য জায়গায় শিফট হয়ে যাবে, বাবা মাকে দেখবে না। বুঝতে পেরেছেন? আর কি সমস্যা হবে বাস্তু সমস্যা থাকলে? বাস্তুতে যদি আপনার সমস্যা থাকে তাহলে সবথেকে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে মানসিক সমস্যা, মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা। কেউ আপনাকে সম্মান করবে না, অনেক প্রচেষ্টা করছেন কিন্তু সফলতা আসছে না, এই কাছে এসেও যেন সফলতাকে ধরতে পারলাম না। বুঝতে পেরেছেন? আর কি হবে সমস্যা? আর সবসময় একটা নেগেটিভ ফিল হবে, হ্যাঁ, একটা হীনমন্যতা বোধ হবে, কখনো সুসাইড করার চিন্তা ভাবনা আসতে পারে বাস্তু সমস্যা থাকলে। বুঝতে পেরেছেন? এছাড়া আর কি কি সমস্যা হতে পারে? বাস্তুতে যদি সমস্যা থাকে তাহলে আপনার বাড়িতে, হ্যাঁ, যারা আছে তাদের অনেক শত্রু থাকবে, প্রচুর শত্রু থাকবে। বুঝতে পেরেছেন? আপনি ভালো করলেও আপনার বদনাম হবে, এগুলো হবে। হ্যাঁ, আরও অনেক অনেক কিছু ঘটে বাস্তু সমস্যার কারণে। মানুষ জানে না যে ঘড়িটা কোন দিকে রাখতে হয়, কেমন ঘড়ি হলে ভালো হয়। লোকে অনেক প্রকার ঘড়ি কেনে, নানান ডিজাইনের ঘড়ি কেনে, কিন্তু অ্যাকচুয়ালি ঘড়িটা কেমন হওয়া উচিত, ওই ঘড়িটার উপরে আপনার বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির ওপর অনেক কিছু নির্ভর করছে। বুঝতে পেরেছেন? আপনার ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা, তাদের জীবনের সাকসেস আপনার বাড়িতে রাখা ঘড়ির উপর নির্ভর করছে। বুঝতে পারছেন? অনেক বাড়িতে অনেক দামি দামি ঘড়ি আছে, টাইটানের ঘড়ি, অনেক মানে কি অ্যাঙ্কার, অজন্তা, এই সমস্ত দামি দামি ঘড়ি আছে, কিন্তু ঘড়ি সঠিক জায়গাতে নেই। বুঝতে পেরেছেন? ঘড়ি কেমন হতে হবে? ঘড়ি সবসময় চেষ্টা করতে হবে যেন রাউন্ড শেপে হয়, গোলাকার হয় এবং পূর্ব দিকের দেওয়ালে হয়, এটা সব থেকে শুভ। ঘড়ির কালার যে কোনো উগ্র কালার হলে হবে না, লাল নীল এই সমস্ত হলে হবে না, ব্ল্যাক এই সমস্ত না, হোয়াইট, ইয়েলো, লাইট গ্রিন এই সমস্ত কালার হলে খুব ভালো ঘড়ির কালার। বুঝতে পেরেছেন? পূর্ব দিকে দেয়ালে রাখুন, আর ঘড়ি যেন গোলাকার হয়, ঘড়ির কালার যেন হোয়াইট হয়, বা হচ্ছে ঘড়ির কালার যেন ইয়েলো হয়, হালকা গ্রিন, হালকা মানে লাইট গ্রিন কালার হয়, তাহলে দেখবেন
অনেক ভালো হবে, সংসারে অনেক পরিবর্তন আসবে। বাস্তু সমস্যার শুধু এইগুলো তো দিক আছেই, এছাড়া আরও অনেক দিক আছে। যেমন ধরুন কোনো পুরাতন জিনিস আপনি কিনে নিয়ে ব্যবহার করছেন, বা যে জিনিসটা ফেটে গেছে ভেঙে গেছে সেটা আপনি বাড়িতে রেখে দিয়েছেন, এটা বাড়িতে অনেক নেগেটিভ প্রভাব ফেলে। অনেক বাড়িতে দেখেছি চেয়ার ভেঙে গেছে আর একটা কোথা থেকে একটা কাঠ টুকরো এনে নিয়ে এসে জুড়ে নিয়ে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? হয়তো কোনো একটা কাঁচ, আয়নার কাঁচ ভেঙে গেছে, ভাঙা আয়নাতেই মুখ দেখছে। এগুলো বাস্তুতে খুব খারাপ প্রভাব ফেলে এবং অনেক মানে ভূত প্রেত এই বাড়িতে চলে আসে। সত্যি কথা। অনেকে রান্নাঘরে বঁটিতে আনাজ কাটে বা ছুরি দিয়ে নাইফ দিয়ে মানে আনাজ কাটে, হ্যাঁ, কিন্তু সেগুলোকে ওপেন রেখে দেয়। ছুরি কাঁচি ধারালো জিনিস বঁটি কখনো ওপেন রাখতে নেই, সেগুলোকে ঢেকে রাখতে হয়। বুঝতে পেরেছেন? আপনার বাড়ি যে জুতো খুলছেন, জুতোটা কোথায় খুলছেন এর উপরে অনেক কিছু নির্ভর করে। অনেকে বাড়িতে দেখি খাটের তলায় জুতো রাখছে। খাটের তলায় কোনোদিন জুতো রাখবেন না, ভয়ঙ্কর আপনার জীবনে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, দুঃস্বপ্ন দেখবেন, শারীরিক অসুস্থতার সম্মুখীন হবেন, অনেক সমস্যা হবে। বেডরুমে কখনো আয়না রাখবেন না, আয়নাতে যেন আপনার বিছানার ছবি না আসে, এটা খুবই নেগেটিভ ধরা হয়। বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আরও অনেক কিছু আছে। আমি তো এটা নিয়ে শুধু বাস্তু নিয়ে যদি বলি আমি 4-5 ঘন্টা বলতে হবে আমাকে, শুধু বাস্তু নিয়ে যদি বলি আমি। আয়নাটা কোন দিকে রাখতে হবে, ঘড়িটা কোন দিকে রাখতে হবে, হাতে যে আমরা ঘড়ি পরছি সেটা কেমন হতে হবে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমরা যে জামা কাপড় পরছি সেগুলো কেমন হতে হবে। যেমন বাচ্চারা যে আছে না, বাচ্চারা দেখবেন অনেক সময় পড়াশোনায় মন বসছে না, বা অবাধ্য হয়ে যাচ্ছে, বা কথা শুনছে না, জেদি হয়ে যাচ্ছে, বা বাচ্চারা হচ্ছে আপনি যা বলছেন তার ঠিক উল্টো কাজ করছে, ঝগড়া করছে, দুষ্টুমি করছে, প্রচুর দুরন্ত, কিছুই কথা শোনে না, তখন তাদেরকে কি করে শান্ত করবেন? এরও কিছু বাস্তু টিপস আছে। হ্যাঁ, বাস্তু সমস্যা একদিকে গেল, কিন্তু এগুলোকে কি করে সর্ট আউট করা যায় তারও কিছু উপায় আছে। যেমন আপনার বাড়ির ঈশান কোণে যদি আপনি তুলসী গাছ রাখেন, নীল অপরাজিতা গাছ রাখেন, তাহলে আপনার বাস্তুর সমস্যা অনেকটা ঠিক হবে। বুঝতে পেরেছেন? বাড়ির যে মেইন গেট সেখানে যদি একটা মানে পঞ্চমুখী হনুমানজির একটা ছবি রাখেন, নৃসিংহদেবের ছবি রাখেন, সেটা আপনার অনেক নেগেটিভ এনার্জি থেকে আপনার বাড়িকে বাঁচাবে। আপনার বাড়িতে যদি প্রভুপাদের কীর্তন চালিয়ে রাখেন, হরিনাম চালিয়ে রাখেন সব সময়ের জন্য, তাহলে আপনার বাড়িতে যে সমস্ত নেগেটিভ আত্মা আছে তারা চলে যাবে। বুঝতে পেরেছেন? আপনার বাড়ির কালার যদি ইয়েলো হয়, হোয়াইট হয়, সেটা খুবই জীবনে আপনার সৌভাগ্য নিয়ে আসবে। কিন্তু অনেক বাড়িতে রেড, ব্লু, ব্ল্যাক, গ্রে এই সমস্ত কালার করছে, তাদের জীবনে অনেক সমস্যা। আমি দেখেছি এরকম বাড়িতে প্রচুর সমস্যা, প্রচুর সমস্যা। বুঝতে পেরেছেন? বাড়ির কালার, বিশেষ করে যারা শিশু, তাদের ঘরের কালার ইয়েলো বা হোয়াইট রাখা উচিত, তাদের বেডশিট ইয়েলো রাখা উচিত, তাদের জামা কাপড় কখনো ব্লু, ব্ল্যাক, রেড যেন না হয়। বাচ্চাদের জামা কাপড় যেন কখনো ব্ল্যাক, ব্লু, রেড না হয়। ভক্তি রসামৃত সিন্ধুতে আমি এক জায়গায় দেখছিলাম, ভগবানের সামনে ব্লু আর রেড কালারের জামা কাপড় পরে যাওয়াই উচিত নয়। বুঝতে পারছেন? বাচ্চাদেরকে কখনো ব্ল্যাক, ব্লু আর রেড কালারের পোশাক পরাবেন না। ওদের জুতো বলুন, ব্যাগ বলুন, ওদের যে কোনো কিছু যেন এই 3টে কালার না হয়, খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন বাচ্চার আচার আচরণে এবং জীবনযাপনে তাদের অনেক পরিবর্তন আসবে। বেডশিট ইয়েলো করবেন, ঘরের কালার ইয়েলো রাখবেন, তাহলে বাচ্চারা যারা পড়াশোনা করছে তারা খুব স্টুডিয়াস হবে। এরকম অনেক টিপস আছে। আপনারা আমার সঙ্গে আলাদা করে আমার ফোন করতে পারেন বা আলোচনা করতে পারেন, তাহলে আমি আরও ডিটেলসে বলবো আপনাদেরকে। ঠিক আছে? এছাড়া আপনাদের বাস্তুতে যদি সমস্যা থাকে আর কিভাবে সমাধান করবেন, আপনারা বাড়িতে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এগুলো আনা বন্ধ করুন। বাজার থেকে ডেড বডি কিনে নিয়ে এসে বাড়িতে রন্ধন করা, এতে যে গন্ধ বা যে একটা নেগেটিভ একটা বাড়িতে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, বাইরে থেকে ভূত প্রেতকে টেনে খিঁচে নিয়ে আসে, একদম টেনে নিয়ে আসে বাড়িতে। যদি আপনি বাড়িতে ডেড বডি রান্না করছেন, মানে মাছ মাংস রান্না করছেন, মানে বাড়ির বাইরে যে সমস্ত ভূত প্রেতেরা আছে তারা একদম
ওর দ্বারা আকর্ষিত হয়ে চলে আসবে আমরা ঘরের মধ্যে। বুঝতে পেরেছেন? এ সত্য ঘটনা। সেই জন্য আপনাদের চেষ্টা করতে হবে পেঁয়াজ, রসুন বা এই সমস্ত মাছ, মাংস, ডিম এই সমস্ত ত্যাগ করতে। তাহলে আপনার বাড়িতে একটা শুদ্ধ পরিবেশ থাকবে। ঠিক আছে? এছাড়া আপনারা কি করতে পারেন? আপনারা যে জামা কাপড় ব্যবহার করবেন সেই জামা কাপড় যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। অনেকে একটা জামা দেখছি 3 বা 4 বার পরছে, আর গন্ধ বেরোলে বডি স্প্রে লাগিয়ে দিচ্ছে। এই ফগ, তারপরে আরো কি সব আছে, ওয়াল স্টোন, তারপরে আরো নানা রকম সমস্ত আছে, তো এই সমস্ত লাগাচ্ছে। বাসি জামা কাপড় পরবেন না। যেখানে ঘুমাচ্ছেন সেই বিছানাটা পরিষ্কার রাখুন, গুছিয়ে রাখুন। যেখানে খাবার খাচ্ছেন সেই জায়গাটা মুছে দিন সঙ্গে সঙ্গে। বুঝতে পেরেছেন? এবং শুধু তাই নয়, আমাদের সবসময় খাওয়া উচিত পূর্ব দিকে মুখ করে। অনেকে প্রসাদ পেতে বসে অত উত্তর দিকে মুখ করে। এগুলো উচিত নয়। বুঝতে পেরেছেন? তো এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। দৈনন্দিন জীবনে এগুলোকে প্রচুর খেয়াল রাখতে হবে। বাড়িতে বাস্তুদোষ কাটানোর অনেক অনেক উপায় আছে। সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে ঠাকুর ঘরের সমস্ত ফ্যামিলি মেম্বার একসাথে দিনের একটা সময় সবাই সমবেত হয়ে হরিনাম সংকীর্তন করুন, নৃসিংহ কবচ পাঠ করুন, নৃসিংহ আরতি করুন, এবং ভগবানকে আরতির যে জল, শঙ্খের জল, ভগবানকে শঙ্খ দেখানো হয় না, যে 7টা প্যারাফার্নালিয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে শঙ্খ, জল শঙ্খ, ইদাম অর্ঘম। তো সেই জলটা নিয়ে আপনি বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন। এতে অনেক নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হওয়া যায়, অনেক ভূতপ্রেত এতে পালিয়ে যায়। এটা প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন। যদি কোনো অসুবিধা হয় তো জল শঙ্খের জল চারিদিকে ছেটালে এই নেগেটিভ এনার্জিগুলো থেকে আমাদেরকে মুক্তি পেতে পারি আমরা। ঠিক আছে? এছাড়া বাড়ির যে বাস্তুদোষ কাটানোর আর কি উপায় আছে? আপনারা বাড়িতে আরেকটা জিনিস করতে পারেন, সাধুগুরু বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে ভাগবত পাঠ করাতে পারেন, মাসে একবার, সপ্তাহে একবার। তারা যখন ভাগবত পাঠ করবে, এতে সেই সমস্ত অপবিত্র আত্মারা উদ্ধার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনার বাড়িটা পবিত্র হয়ে যাবে। এছাড়া যারা ফ্যামিলি মেম্বার আছে, আপনারা বাথরুমে গিয়ে অবশ্যই পায়ে হাতে ভালো করে জল দেবেন, কুলকুচি করবেন, এবং কিছু জল মাথায় স্প্রিঙ্কল করবেন, ছিটিয়ে দেবেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে। তাহলে আপনি পবিত্র হলেন। আপনি ধরুন টয়লেটে গেছেন, ইউরিন পাস করতে গেছেন, তো যদি আপনি বাথরুমে গেছেন তো আপনাকে অবশ্যই হাত পা ভালো করে ধুইতে হবে, কুলকুচি করতে হবে, মাথায় জলে স্প্রিঙ্কল করতে হবে শ্রী বিষ্ণু বলে। বুঝতে পেরেছেন? এবং মাতাজিদের ক্ষেত্রেও তাই। ঘুম থেকে উঠে স্নান করতে হবে, ওই কাপড়ে রান্নাঘরে ঢুকবেন না। কারণ রান্নাঘরটা হচ্ছে মা লক্ষ্মীর জায়গা, রান্নাঘরটা হচ্ছে শ্রীমতী রাধারানীর জায়গা, সেই জায়গাটা সবসময় পবিত্র রাখতে হবে। অনেকে যে কাপড়ে প্রসাদ পেল সেই কাপড়েই রান্নাঘরে ঢুকে গিয়ে রান্না করতে শুরু করে দিল ভগবানের জন্য। এটা করবেন না, এগুলো মেনটেন করুন। অবশ্যই পায়খানাতে গেলে স্নান করবেন, পূর্ণ স্নান, গলা পর্যন্ত না, পূর্ণ স্নান করবেন। বুঝতে পেরেছেন? এবং স্নান করার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলবেন। যদি পারেন সেই জলের মধ্যে একটু লবণ মেশাতে পারেন, গোমূত্র পাওয়া যায়, গোমূত্র আপনার 1 চিপি মিশিয়ে দিতে পারেন, সেই জলে স্নান করতে পারেন। বডিতে যে আমাদের নেগেটিভ এনার্জি আছে সেগুলো বেরিয়ে যাবে। এইভাবে আপনারা নিজের বাড়িকে এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। আর সবথেকে উত্তম উপায় হচ্ছে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, এবং যা খাবেন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে খান। তাহলে আমাদের ভেতরে যে সমস্ত অপবিত্র এন্টিটিস আছে তারা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এইভাবে নিজেকে এবং নিজের বাড়িকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূত। খুব ইন্টারেস্টিং।